আপনারা ডিসিশন নিলেন যে না আপনারা বিয়ে করবেন ওই জায়গাটা? একদিন এসব ডিসিশন হয় না ডেফিনেটলি। আমি 1 বছর কাজ করিনি, এর মাঝখানে ওনার ধারাবাহিক নাটক হয়েছে, প্রতিটি নাটকে উনি কাজ করতে বলেছেন। কাজ না করার ডিসিশনটাও আমার ছিল, তিনি ডিসিশনটা মেনে নিয়েছেন এবং বহুদিন আমাদের দেখা হয়নি, সেরকমও হয়েছে। এর মাঝে আমার এসএসসি পরীক্ষা ছিল, আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, কলেজে ভর্তি হয়েছি। কলেজে বহুবার এরকম হয়েছে, আমি বেরিয়ে দেখেছি গাড়ি বসে আছে, আমাকে নিতে এসেছে। খারাপ লাগে, এটা আসলে বোঝানোর কোনো উপায় নাই কিন্তু। হ্যাঁ, এবং আমি যখন দেখছি তার বাস্তবতাটাও আমি জানি, বললাম না শুরুতে যে আমি বলছি না, কিন্তু তার বাস্তবতাটাও আমি জানি, তার পারিপার্শ্বিকতাটাও আমি জানি, তার একাকিত্বটা জানি। বহুবার এমন হয়েছে যে তিনি অফিসে আছেন, কোনো খাবার দাবার নেই, আমার সাথে ওনার যোগাযোগ নেই, কিন্তু উনি একটা টিফিন ক্যারিয়ার পাঠিয়েছেন আমার বাড়িতে যে ঠিক আছে না হয় আসলে না, কিন্তু একটু খাবার কি পাঠানো যায়। আমার বাড়ি থেকে দিনের পর দিন ওনার অফিসে খাবার গেছে। আমি ইস্কাটন গার্ডেনে থাকতাম, আমি আমার মাকে বলেছি আম্মু একটু নুহাস চলচ্চিত্রে খাবার পাঠাবো, একটু দেই। বলে হ্যাঁ দাও, বেড়ে দাও। এইরকম অবস্থা চলছিল, মানে আমরা অবাক হচ্ছি আসলে শুনে। হ্যাঁ, আমি বেশ অনেকবার আমার মার কাছে এরকম কিছু চিরকুট আছে যেখানে লেখা ভাবি টিফিন ক্যারিয়ার, উপরেরটা খোলা, কিছু নাই, ভিতরেরটা কিছু নাই, সবার শেষে এক লাইন লেখা ভাবি খিদায় মরে যাচ্ছি, একটু ঠান্ডা ডাল আর দলা পাকানো ভাত কি দেয়া যায়। এটা হচ্ছে অ্যাপ্রোচ। ঠান্ডা ভাত আর ঠান্ডা ডাল আর দলা পাকানো ভাত কি আর দেয়া হয় তো ভরেই খাবার, টিফিন বক্স ভরেই। কাউকে খাবার পাঠাতে গেলে আমাদের বাঙালি মানসিকতাটা যা কাজ করে আর কি, যে ঘরে যাই থাকুক, বাইরে যখন কাউকে পাঠাচ্ছি তার অফিসে একটু গুছিয়ে পাঠাই। হ্যাঁ, কিন্তু হুমায়ুন আহমেদ ওভাবে লিখেছেন ঠান্ডা ডাল আর দলা পাকানো একটু ভাত কি পাঠানো যায়। তো আমার বাড়ি থেকে যখন এই যে ডিস্টেন্সটা, যখন তখনও কিন্তু আমার বাড়ি থেকে ওনার কাছে খাবার গেছে। হ্যাঁ, যখন আমি এইচএসসি পরীক্ষার্থী তখন উনি আবার আমাকে ফোন করা শুরু করলেন। দেখা হয় না, কিন্তু ফোনে যোগাযোগ হয়। বাসায় ফোন বাজে, কাজের মেয়ে ধরলে লাইন কেটে দেয়, বারবার আবার ধরলে লাইন কেটে দেয়। কাজের মেয়ে আবার ধরলে বলে হ্যাঁ আমি তো আমার মা তখন সংসদ সদস্য। তো ফোন আসার পর বলে আমি কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান বলছি। তো শাওন আছে? আমার কাজের মেয়ে বলে আম্মা কমলাপুর রেল স্টেশনের চেয়ারম্যান ফোন করছে। আম্মু বলে শাওনকে যাবে কেন, দেখি আমাকে দাও তো। আম্মু ফোন ধরলো, লাইন কেটে গেল। তো আমি বুঝতে পারছি যে ফোনটা কোত্থেকে আসে। তারপর 2-3 মিনিট পর হয়তো বা আম্মু ওদিকে গেছে, কাজের মেয়ে গেছে, তখন হয়তো বা ফোনটা আমি ধরলাম, তখন বলছি যে কে ফোন করছে। এরকম অনেক হয়েছে। হ্যাঁ, আমি খাদ্যমন্ত্রী বলছি, বা আমি ভূমিমন্ত্রী বলছি, এরকম। সবচেয়ে বেশি বলতে আমি ধর্মমন্ত্রী বলছি। এখন ল্যান্ডফোনের সময় তো সেলফোন ছিল না, তো এই ইঙ্গিতগুলো বোঝা যেত। তো একটা পর্যায়ে যেটা হয় যে দেখা না হলেও ফোনে কথাটা কন্টিনিউ হতো, সেগুলো খুব হাস্যকর কথা। এগুলো আমার ধারণা পৃথিবীর কোনো মানুষ মানে আবেগ আপ্লুত হয়ে কখনো বলেনি। সেটা হচ্ছে তারপর ভাত খেয়েছো দুপুরে? জি ভাত খেয়েছি। কি দিয়ে খেয়েছো? এই তো মাছ। কি মাছ ছিল? কই মাছ। ও কাটা বাছতে পারো? কিরকম, বেশি কাটা ছিল না অল্প কাটা ছিল? ঝোলটা কি বেশি পাতলা ঝোল ছিল না মাখা মাখা ঝোল ছিল? আমাদের বেশিরভাগ ফোন কনভারসেশন ছিল এরকম মিনিংলেস কনভারসেশন। হ্যাঁ, কিন্তু একটা তীব্র আকাঙ্ক্ষা ছিল না ওই মিনিংলেস কনভারসেশনের মধ্যে? সত্যি বলছি, আমি একদম বিয়ে করব যখন আমরা ডিসিশন নেই, 2004-এ বিয়ে করার মাত্র 3 মাস আগে, তার আগ পর্যন্ত বিয়ে করব এরকম ডিসিশন না। আমি ভালোবাসি এই কথাটা আমি কখনো বলিনি। হ্যাঁ, ভালোবাসি টাইপের কথাই আসলে কখনো বলা। তারপর একটা সময়ে উনি শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রটি করবেন, এবং শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের সময় তিনি অনুরোধ করলেন যে আমি প্রথম ছবির পর একটা গ্যাপ নিয়ে একটা ছবি করছি, এবং এই ছবিটাতে আমি চাই তুমি অভিনয় করো। এবং এই একটা জায়গা যদি বলি, আমার অভিনয়ের আকাঙ্ক্ষার তো অবশ্যই ছিল, যে কোনো অভিনেতারই থাকে। তারপরেও মাঝখানে অনেকগুলো কাজ করিনি, কিন্তু সেই কাজ না করায় যে যোগাযোগ হয়নি তা তো না, যোগাযোগ তো ছিল। তো আমি আবার সিদ্ধান্ত নিলাম যে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রে কাজ করব। এবং শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্র যখন আমরা করা শুরু করেছি, তখন বন্যার সময় ছিল। তখন আসলে হুমায়ুন আহমেদ বাড়িতেই থাকতেন না। হুমায়ুন আহমেদ থাকতেন তখন উত্তরায় একটা বাসা ভাড়া করে থাকতেন। হয়তো বা এটা কেউ জানে না, সেই সময় যারা হুমায়ুন আহমেদের নাটকে কাজ করেছেন তারা জানেন উনি উত্তরে একটা বাসায় থাকতেন। তো শ্রাবণ মেঘের দিনের কাজ করতে যাওয়ার সময় তখন আমাদের কাজের ধারাবাহিকতাটা আবার নিয়মিত হলো। শ্রাবণ মেঘের দিন, 2 দুয়ারি, চন্দ্রকথা। উত্তরায় ভাড়া বাড়িতে থাকা হুমায়ুন আহমেদের মতো একটা মানুষের, উত্তরা কেন, যে কোনো একটা জায়গায় ভাড়া বাড়িতে থাকা খুব কষ্টকর। এখন যেমন খুব ইজি,
যে একটা মেয়েও কিন্তু এখন একা বাসা ভাড়া করে থাকে, মা বাবা ঢাকায় আছে, তারপরেও আমাদের অনেক মিডিয়ার বাইরে অনেক ক্ষেত্রেই হয় যে কাজের কারণে বা নিজের ইচ্ছার কারণে বসুন্ধরা একটা বাসা ভাড়া করে থাকছে, কিন্তু তখনকার সামাজিকতাটা ডিফারেন্ট ছিল। তো তিনি অতি দ্রুত তিনি একটা অ্যাপার্টমেন্ট হাউস বানাচ্ছিলেন তখন, দক্ষিণ হাওয়া, উনি ওটা ডেভেলপমেন্ট উনিই করেছেন ডেভেলপার হিসেবে। উনি অতি দ্রুত বাড়ির কাজ শেষ করলেন, কেউ যখন ফ্ল্যাটে ওঠেনি, 30টা ফ্ল্যাটে একটা মাত্র ফ্ল্যাট উনি তাড়াতাড়ি রেডি করলেন যে ভাড়া বাড়িতে থাকতে পারছেন না, আশেপাশে মানুষ দেখছে জানছে। ওনার কষ্ট হচ্ছে, সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে খাবার কষ্ট, কারণ একা থেকে উনি একটা কাজের লোক বাসায় রেখে যে রান্না করে দেবে উনি পারছিলেন না। তো উনি কী খাচ্ছিলেন? দোকানের খাবার, এবং এটাতে ওনার প্রবলেম হচ্ছিল, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছিল, শরীর খারাপ হচ্ছিল বারবার, সন্ধ্যার পর খুব একাকিত্বে ভুগতেন, ফোন করবার মতো ল্যান্ডলাইনও নেই। তো তারপর উনি একটা বাসা ভাড়া করলেন, এবং 4 বছর উনি ভাড়া না, উনি 4 বছর দক্ষিণ হাওয়ায় যে অ্যাপার্টমেন্টটা উনি তাড়াতাড়ি কমপ্লিট করলেন, উনি একা থাকতেন তখন। ওই সময়টা ওনার খুব খারাপ গেছে, খুব খারাপ গেছে। 4 বছরে 8টা ঈদ, ঈদের দিন হোটেলে খাওয়া যায় না, ঈদের দিন দুপুরবেলা কারো বাড়িতে গিয়েও বলা যায় না যে আমাকে খাবার দাও। আমি দেখেছি ওনাকে সেই সময়গুলোতে। সেরকম একটা সময়ে এই 4 বছরে ওনার হার্ট অ্যাটাক হয়েছে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার। এর মধ্যে খুব খারাপ অবস্থায় হসপিটালে ওনাকে যেতে হয়েছে। এর মধ্যে একদিন আমি নিয়ে গেছি, আমার ইউনিভার্সিটি ছিল, উনি থাকতেন 3-এর এতে, দক্ষিণ হাওয়া এখন যেখানে আমি থাকি 4-এর এতে আমি পড়তাম। একদিন এরকমও হয়েছে, দুপুরবেলা উনি ফোন করে বলছে আমার খুব বুকে ব্যথা করছে। তো আমি ভেবে নিয়েছি যে এটা জাস্ট বাসায় যাওয়ার জন্য বলছে। ততদিনে কি এরকম হয়েছে যে আপনাদের এই সম্পর্কটা ফ্ল্যাশ আউট, মানে ফ্ল্যাশ আউট বলবো না, ততদিন বাইরে বহুত কথাবার্তা হয়ে গেছে, লেখালেখি হচ্ছে। তো আমি যখন গিয়ে দেখেছি যে প্রচণ্ড ব্যথা, উনি নড়তে পারছেন না একদম, তখন আমি আমার বাবাকে ফোন করলাম, এবং মাজারুল ইসলাম অন্য প্রকাশের অন্যদিন পত্রিকার। তো অতি দ্রুত ওনারা আসলেন। আমার বাবা 2-3টা হসপিটালে ফোন করলেন যে শিকদার হসপিটালে জায়গা পাওয়া গেল, যে ওখানে তাড়াতাড়ি নিলে আমরা ইয়ে করতে পারবো, মানে ভালো ট্রিটমেন্ট পাবো, এবং তাড়াতাড়ি করে ওনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। তো এরকম অনেকগুলো সময় গেছে আমরা যখন দেখেছি। তো সেরকম 2004-এর একটা সময়ে দেখেন, আমাদের দেশে কখনোই বিয়ের সিদ্ধান্ত একটা মেয়ে নিলেই হয় না, নিতে হয় দুজনকেই। আমাদের দেশে কি, সব জায়গায় কি বলছে, আমাদের দেশে বিয়ের সিদ্ধান্ত নিতে হয় দুজনকে। কিন্তু যদি বলি যে সিদ্ধান্তটা পাকাপোক্ত করতে পারে দুজনের মধ্যে যাকে আমরা বেশি দায়িত্বশীল মনে করি তাকে, তো ডেফিনেটলি আমার আর হুমায়ুন আহমেদের মধ্যে দায়িত্বশীল অবশ্যই হুমায়ুন আহমেদ, সব দিক থেকেই। এটা ব্যাখ্যা করবার আমি মনে করি না কোনো দরকার। সো বেসিক্যালি উনি আপনাকে বলল যে লেটস ডু ম্যারি, আপনি অপেক্ষা করছিলেন? লেটস ডু ম্যারি বলেননি না, আমি অপেক্ষা করছিলাম না। আমি আপনি তো বুঝতে পারছিলেন যে এরকম একটা কিছু হতে যাচ্ছে, না সেটাও বুঝতে পারেননি? বাস একটা সিদ্ধান্ত, এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের জন্য। বিয়ে হতে যাচ্ছে এরকম বুঝতে পারছিলাম না। সো এটা সারপ্রাইজ ছিল আপনার জন্য? সারপ্রাইজও ছিল না আসলে। তাহলে ঠিক বলে বোঝাতে পারবো না। ফ্যামিলি কি করলো? আপনার ফ্যামিলি? আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। এটা কি মানে বিয়ের আগে বের করে দিয়েছে নাকি বিয়ে করার পরে? এটা আমার ফ্যামিলি হচ্ছে, আমার ফ্যামিলি একদিন পুরো আমার সঙ্গে যে হুমায়ুন আহমেদের যোগাযোগ আছে বাইরের এত কথার পর, আমি তো মাঝখানে অনেক কিছু স্কিপ করে গেছি। এর মধ্যে ফ্যামিলি থেকে অনেক প্রবলেম এসেছে, আর দেখা করা যাবে না, আর অভিনয় করা যাবে না, অনেক কিছুই তো মাঝখানে হয়েছে। তো যখন মোটামুটি আমার বাসা থেকে জানে যে আমার সাথে ওনার কোনো যোগাযোগ নেই, সেরকম এক সময়ে আমাকে একদম হাতে নাতে আমার মা ধরে ফেলে আমাকে বাসা থেকে ঠিক বের করে দিলেন বলা ঠিক না। ব্যাপারটা এমন যে আমার মা অসুস্থ হয়ে হসপিটালে গেলেন। তারপরে হসপিটালে যাওয়ার পর তার সার্জারি হলো, তার স্ট্যান্টিং হলো, দিল্লিতে নিয়ে যাওয়া হলো। এই পুরো সময়টা আমি একবারও তাকে দেখতে যাইনি। আমি আসলে বাসা থেকে প্রথম বেরিয়ে এসেছিলাম যখন এরকম মার সাথে যখন এরকম একটা ঝামেলা হলো। এটা 8-10 দিনের গল্প। আমাদেরই একজন খুব কাছের মানুষ, অভিনেতা চ্যালেঞ্জার, ওনার বাসায় কিছুদিন আমি ছিলাম। তারপর এরপর যখন সব কিছু ঠিকঠাক হলো, আমি মোটামুটি একটা বিয়ে শাদী করবো এরকম আমাদের ডিসিশন, তখন আমি হয়তোবা না, তখন আমি বাসায় এটা যাবার মতো তো আসলে কোনো তখন বিষয় নেই।
বিয়ের পর যখন আমি বাসায় যাবার চেষ্টা করলাম, আমাকে আর বাসায় ঢুকতে দেওয়া হয়নি বহুদিন। বাবার ভূমিকাও একই রকম ছিল? হ্যাঁ, একই রকম। ভাইয়ের ভূমিকা কি ছিল? আমার আমার ভাই তখন বাইরে থাকতেন। আমার ভাই এখনও বাইরেই থাকেন, দেশের বাইরে, পড়াশোনা এবং ওনার চাকরি সব বিষয়ে। আসলে আমার বাবা মার উপরে কেউ কথা বলেননি। ও, সো টাফ ডিসিশন, ভেরি টাফ ডিসিশন। একটা হচ্ছে যে নিজের ভালো লাগার জায়গাটাতে নিজেকে সঁপে দেয়া, একই সাথে বাবা মা, সামাজিকতা, পারিপার্শ্বিক পরিবেশ সব কিছুকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া। আপনার নিজের জায়গাটা আসলে কেমন ছিল? আপনি নিজেকে কি বোঝাচ্ছিলেন? ডিসিশনের কথা বা চ্যালেঞ্জের কথা যদি বলেন, সেই চ্যালেঞ্জটা এখন আমার কাছে ভাবতে যেমন লাগছে তখন ভাবতে তেমন লাগেনি, কারণ তখন আমার পাশে হুমায়ুন আহমেদ ছিলেন। হ্যাঁ, হুমায়ুন আহমেদের মতো একজন শক্ত মানসিকতার মানুষ, যিনি যখন একটা ডিসিশন নেন তিনি নিশ্চয়ই না ভেবে নেন না। আমার তো পিছুটান ছিল না, আমার 4টি সন্তান ছিল না। তো হুমায়ুন আহমেদ যখন ডিসিশন নেন, তার মানে তিনি বুঝে শুনেই নিয়েছেন। এই বিশ্বাসটা আপনার তার উপর ছিল ডেফিনেটলি। ডেফিনেটলি। কিন্তু আমাদের সামাজিকতার প্রেক্ষাপটে ওই সময়টাতে আপনাকে নিয়ে যে ধরনের লেখালেখি হচ্ছিল বা হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে যে ধরনের লেখালেখি হচ্ছিল, এখনো হয় না, এখনো অনেক বড় একটা রেসপেক্টের জায়গায় এসছে, ওই জায়গাটা আমি বলবো একটু পরে। কিন্তু প্রথম দিকে নিশ্চয়ই এটা ভালো চোখে দেখা হয়নি, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। আমি যদি একদম সাদা চোখে বলি, একজন সাধারণ মানুষ হিসেবে এটা আলোচনা হবার মতোই বিষয় এবং ভালো চোখে দেখার মতো বিষয় না। হ্যাঁ, যেই জীবনটা আমি যাপন করেছি সেই জীবনটা আপনি যাপন করেননি। সুতরাং আমি এখন যেভাবে করে ওই সময়টার কথা ভাবতে পারছি, এবং আমি এর আগে বিবিসির একটা ইন্টারভিউতে বলেছিলাম যে আমাকে যদি এখন আবার সেই সময় ফিরিয়ে নেওয়া যায়, প্রশ্ন করেছিল যে আমি কি অন্যভাবে ডিসিশন নেব কিনা। আমি বলেছি না, আমি একই ডিসিশন নেব। আমি আমার ওই জীবনটা যাপন করেছি বলেই আমি এটা বলতে পারছি, আমি আমার ওই সময়গুলো পার করে এসেছি বলেই বলতে পারছি। দুটো মানুষের মধ্যে যখন পরিচয় হয়, সৌহার্দ্য হয়, বা একটা ভালো লাগার আদান প্রদান হয়, সেটা ওই দুটো মানুষই কিন্তু বুঝতে পারে। ওই দুটো মানুষ যেভাবে বুঝতে পারে, বাইরের মানুষ সেভাবে বুঝতে পারে না। আর বাইরের মানুষ বলবো কেন, সমাজ বলবো, সমাজ তো আসলে আমাদের দেশের সমাজ। ভালো লাগার জন্য আসলে সমাজ খুব একটা মানে সমাজের অবস্থানের চেয়ে মানসিক অবস্থানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। কাকে পেলেন ওই সময়টাতে পাশে, খুব কাছে? কাউকে পাইনি, বন্ধুদেরকেও না। এই যে বান্ধবী কাজকে পাশে করে নিয়েছিলেন, তাকেও কোনো বন্ধুকে পাইনি, সবাই ত্যাগ করেছে আমাকে তখন। দি আগলিয়েস্ট ট্রুথ, বাট ইজ ট্রুথ। তো বিয়ে করলেন, বিয়ের পরের মানুষটা তো নিশ্চয়ই প্রত্যেকের ক্ষেত্রেই একটু ডিফারেন্ট হয়, কারণ তখন দুটো মানুষ এক জায়গায় থাকা, আমরা বলি এরকম, সাইন্টিফিক্যালি এটা প্রুভড, কারণ দুজন মানুষ একটা ঘরের মধ্যে থাকা মানে অনেক খুঁত পড়ে, অনেক কিছু চোখে পড়ে, যেটা আসলে পছন্দের না, দুটো মানুষকে মানিয়ে নিতে হয়। আপনার ক্ষেত্রে কি হলো? বিয়ের আগে হুমায়ুন আহমেদ অনেক ঝগড়া করতো আমার সাথে। আমি হুমায়ুন আহমেদের সবচাইতে কুৎসিত ঝগড়া আমার সাথে যেগুলো হয়েছে বিয়ের আগে শুটিং স্পটে। বিয়ের পরে আমার সাথে খুব কম ঝগড়া হয়েছে, বরং বিয়ের পরে আমি অনেক ভালো মানুষটাকে পেয়েছি। বাহ। যেমন একটা উদাহরণ দেই, মাহফুজ ভাই, আমাদের অভিনেতা মাহফুজ, উনি খুব সুন্দর একটা গল্প বলেন। উনি যখন বলেন, আমার এত মানে ভালো লাগে সেই পুরনো কথাটা বললে। হুমায়ুন আহমেদ শুটিং স্পটে ভুলেই যেতেন যে আমার সাথে তার একটা ভালো লাগার একটা সম্পর্ক আছে। একটু পান থেকে চুন খসলে, হয়তোবা ড্রেসটা পরেছি যে আগের শটে আঁচলটা একরকম ছিল, পরের শটে হয়তোবা পিনটা একটু দেখা যাচ্ছে, এমনভাবে বকা দিতেন, অবাক চোখে তাকিয়ে থাকতাম, এবং আমার চোখ দিয়ে এত বড় বড় পানির ফোঁটা পড়তো। মেকআপ গলে যাবে বলে আমি এরকম মাথা নিচু করে তাকিয়ে থাকতাম, এরকম করে পুরো কোলের উপরে পড়তো। তো এটা মাহফুজ ভাই আমাকে এখনও দেখলেই বলে যে আমার এটা আমি কোনোদিনও ভুলতে পারি না যে শাওনকে হুমায়ুন স্যার বকছে আর শাওন এরকম নিচের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। তো প্রচুর বকা খেয়েছি শুটিং স্পটে। আমিও অনেক সময়, যেমন সে কোনো একটা জায়গায় কাজ হচ্ছে, উড়ে যায় বকপক্ষী নামে আমরা একটা সিরিয়াল করছিলাম, তো উনি আমাকে আমার নাচের একটা পার্ট ছিল, উনি বললেন এটা এভাবে করো। আমি বললাম আমি তো নাচছি, তো আপনি তো আর নাচেন না, সুতরাং আপনি বলতে পারবেন না নাচের পার্টটা এরকম করে, এটা এরকমই হওয়া উচিত। এই বিষয় নিয়ে ঝগড়ায় আমি সেট থেকে বেরিয়ে চলে এসেছি, করবো না আমি এই কাজ। তো বিয়ের আগে আমাদের অনেক ঝগড়া হয়েছে। চ্যালেঞ্জার সাহেব, অভিনেতা চ্যালেঞ্জার, তিনি আমার বিয়ের 7 দিন আগে আমাকে বলেছে যে আর ইউ শিওর, মানে স্যার কিন্তু তোমাকে ওই মনে আছে, তোমাকে ওই যে বকা দিয়েছিল, ওই যে তুমি সেট থেকে বের হয়ে গেছো, সব দ্য আগলিয়েস্ট ট্রুথ অফ লাইফ আমাদের যা ঘটেছে সব মনে করিয়ে দিয়েছে। আমি খুব চিন্তা করে বলেছি যে হ্যাঁ, হুমায়ুন আহমেদের 95% ভালো, 5% কুৎসিত,
কুচিত বলতে আসলে রেগে গেলে আর কি, রেগে গেলে উনি অনেক চিৎকার করতেন, বা সবচেয়ে বড় গালি ছিল ফাজিল কোথাকার। ওকে, হ্যাঁ, তো এই ফাজিল কোথাকারই কিন্তু খুব গায়ে লাগে কিন্তু। না এরকম ফাজিলের মানুষের কাছ ফাজিল। থেকে লাগেই হ্যাঁ, ইনফ্যাক্ট। খুব খুব লাগে, যদিও আমাকে ফাজিল কোথাকার বলেনি, কিন্তু তারপরেও আর কি আমি চিন্তা করে দেখেছি 5% যেটুকুন খারাপ রাগ বা বদরাগ, রাগ বললে আসলে ঠিক হবে না, এটা বদমেজাজ বলতে হবে। সেই বদমেজাজটা এমন যে চা দেয়া হয়েছে, চাটা যেরকম টেম্পারেচারের উনি পছন্দ করেন তার চেয়ে হয়তো একটু বেশি অথবা একটু কম, ওই চায়ের কাপ ঢিল মেরে ফেলে দিয়েছেন। রাতের খাবার দেওয়া হয়েছে, আমার চোখের সামনে এগুলো দেখেছি, তো খাবার দেওয়া হয়েছে, খাবার দিয়ে হয়তো বা কাজের লোক বললো স্যার খাবার দেওয়া হয়েছে, হ্যাঁ আসছি, আসছি বলতে বলতে হয়তো বা উনি 15 মিনিট পার করে খেতে বসেছেন। তো খাবার যখন দেওয়া হয়েছে সেরকম গরম তো নাই, উনি হাতটা দিয়ে বললেন ঠান্ডা কেন, বলে প্লেটটা এরকম ঢিল মেরে ফেলে দিলেন বা বাটি সহ ফেলে দিলেন, এরকম হয়েছে। তো সেই মানুষটার সঙ্গে সংসার করা তো ডেফিনেটলি ভাবার ব্যাপার আছে। সেটাই আমাকে Okay. চ্যালেঞ্জার আঙ্কেল বলছিলেন যে তুমি কি শিওর? আমি চিন্তা করে দেখলাম যে 365 দিনে 4-5 দিন এরকম প্লেটের ভাঙাভাঙি হবে, আচ্ছা ঠিক আছে মানা যায়। কিন্তু হ্যাঁ, সাংসারিক জীবনে আমি একটা অসম্ভব ভালো মানুষ, ভালো তো হুমায়ুন আহমেদকে আগেই দেখেছি। হুমায়ুন আহমেদ একজন অসাধারণ হাজব্যান্ড, হুমায়ুন আহমেদ একজন অসাধারণ বাবা। মানে আমাকে যদি নাম্বার দিতে বলা হয় হুমায়ুন আহমেদ বাবা হিসেবে যে নাম্বার পাবেন, লেখক হুমায়ুন আহমেদ সেই নাম্বার পাবে না। ডেফিনেটলি। ওকে, সংসার কত বছরের? 8 বছর। 8 বছর। সবচাইতে টাফেস্ট টাইম যদি বলি সেটা হচ্ছে ওনার শেষের সময়টুকু। 7 বছর তো চলছিল, পরিবার একটা সময় মেনে নিল, সব কিছু ঠিক আছে, সব কিছু স্বাভাবিক